আদিবাসী না হয়ে যদি অধিবাসী হই বাংলাদেশের, তাহলে এখানেই সমাধান। এবং জুলাই চার্টারের কথা বলেছেন আমার কয়েকজন ভাই, সার্জিস আলম এবং আরো অনেকে, এবং বলেছেন গণরায়ের প্রেক্ষিতে। তো এখানে গণরায় আসার প্রয়োজন নেই। আমরা জুলাই চার্টারের রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সবাই স্বাক্ষর করেছি। কেউ কেউ ইলেকশনের পরে স্বাক্ষর করেছে, কেউ আগে স্বাক্ষর করেছে। যদি কেউ কেউ জাতিসংঘে প্রতিনিধিত্ব না করতো বিভিন্ন অনুষ্ঠানে এবং উঠতো না, যদি 2007 13 সেপ্টেম্বর, যেটা দি ইউনাইটেড নেশনস ডিক্লারেশন দি রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপলের এই চার্টারটা যদি কোনো কোনো দেশ স্বাক্ষর করতো না, আমরা বাংলাদেশ হিসেবে ভোটদানে বিরত ছিলাম। ইনফ্লুয়েন্সিয়াল কিছু রাষ্ট্র সেখানে ভোটদানের বিরোধিতা করেছে এবং বিরুদ্ধে ভোট দিয়েছে। তবে এই চার্টারটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, তার জবাব হচ্ছে প্রযোজ্য নয়। আমরা এটার পার্ট নই। এবং আইএলও কনভেনশন 169 এর ক্ষেত্রেও একই। তারপরও যদি কেউ কেউ আপনারা এই সমস্যার সমাধান খুঁজেন বাক্যের মধ্যে, শব্দের মধ্যে, তাহলে বলা যায় আমরা সবাই আদিবাসী না হয়ে যদি অধিবাসী হই বাংলাদেশের, তাহলে এখানেই সমাধান। এবং জুলাই চার্টারের কথা বলেছেন আমার কয়েকজন ভাই, সার্জিস আলম এবং আরো অনেকে, এবং বলেছেন গণরায়ের প্রেক্ষিতে। তো এখানে গণরায় আসার প্রয়োজন নেই। আমরা জুলাই চার্টারের রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সবাই স্বাক্ষর করেছি। কেউ কেউ ইলেকশনের পরে স্বাক্ষর করেছে, কেউ আগে স্বাক্ষর করেছে। কিন্তু স্বাক্ষরিত দল হিসাবে সেখানে যে দফাগুলোতে আমরা একমত হয়েছি উইদাউট নোট অফ ডিসেন্ট, তার মধ্যে এটা একটা, যে আমরা বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে বসবাসকারী সকল নাগরিকের পরিচয় হবে বাংলাদেশী, এবং সেটা 5th অ্যামেন্ডমেন্টের ভাষা। সেটা আমরা আবার এখানে আগামী 18th অ্যামেন্ডমেন্টে নিয়ে আসবো। সেটা আমাদের সমঝোতা এবং সেটা কমিটমেন্ট। এটা তো সাংবিধানিক সমাধান, ঠিক আছে, কিন্তু আসলে যে বিভেদগুলো সৃষ্টি হয়েছে, সেই বিভেদগুলোর সৃষ্টির পিছনে কিছু ভিনদেশী উস্কানি এক সময় ছিল। এই সমস্যা শুধু একজনের ভাষণের প্রেক্ষিতে হয় নাই, এবং এখনো সেই অঞ্চলে যে বিভিন্ন ষড়যন্ত্র চালু নেই, সেটা কেউ হলফ করে বলতে পারবে না। এবং সেই সীমানা আমাদের পূর্ব দিকে, বাংলাদেশের ভূখণ্ডের পূর্ব দিকেও আরো সম্প্রসারিত হয়েছে। সেটা বিভিন্ন আন্তর্জাতিক মহল তাদের বিভিন্ন স্বার্থে তারা সেই পরিকল্পনাগুলো করছে। কিন্তু আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে আমরা বাংলাদেশি হিসাবে ইউনাইটেড থেকে আমাদের বক্তব্যগুলো দিয়ে যাওয়া। সেই জায়গায় আমরা যেটা ন্যাশন স্টেটের ধারণা, সেই ন্যাশন স্টেটের ধারণা থেকে আমরা কথা বলতে পারি। যে ইউনাইটেড নেশনসের চার্টার অনুসারে ন্যাশন স্টেটের ধারণা হচ্ছে কোন জাতি গোষ্ঠীর পরিচয়ে তারা নিজস্ব আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি পায়। আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি পাওয়ার জন্য পৃথিবীর বহু জাতি শতবর্ষ ধরে সংগ্রাম করে, আমরাও করেছি। আমরা এই জাতি গোষ্ঠীর পরিচয় হিসাবে পাল বা লক্ষণ সেনের বহু আগে থেকেই এটা আমরা জাতি হিসাবে, আমরা ন্যাশন স্টেট হিসাবে একটাই ছিলাম এই ভূখণ্ডের মধ্যে। তবে এই ভূখণ্ডটি কোনো কোনো সময় উপমহাদেশের বিভিন্ন কেন্দ্র থেকে শাসিত হয়েছে, কিন্তু তারপরেও আমরা নিজস্ব আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য সংগ্রাম করেছি। সেটা ইতিহাস বলে, সেটা ঈশা খাঁর সময় থেকে বলে, তার আগে থেকেই বলে, পরে থেকেও বলে। তবে মডার্ন ন্যাশন স্টেটের ধারণা থেকে স্বাধীন রাষ্ট্রের যখন সংখ্যা গণনা করা হয়, তখন বাংলাদেশ কবে থেকে ন্যাশন স্টেটের ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়েছে, স্টেট হয়েছে, নেশন হয়েছে, সেটা আমরা গুনি 1971 থেকে। কিন্তু তার আগেও আমাদের জাতিসত্তা ছিল। এবং এখন এই জাতিসত্তার মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে, এই টেরিটরির মধ্যে ন্যাশন স্টেট হিসেবে, নাগরিকত্ব হিসেবে যখন আমরা সবাই বাংলাদেশি, তার মধ্যে
আমাদের তো কারো কারো বিভিন্ন ধর্ম, বিভিন্ন রকম, এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষাভাষীর লোক থাকবে, সেটা আছে। আমাদের পার্শ্ববর্তী দেশে কম বেশি 36টার মতো ভাষা ব্যবহৃত হয়, এবং আহ, আঞ্চলিক ভাষা হিসেবে বিভিন্ন স্টেটে সবগুলো মিলে প্রায় 1,500 ভাষা আছে। কিন্তু তারা তো 1,500 জাতীয় না, 36টা জাতীয় না। তাদের মধ্যেও এই আদিবাসীর ঘোষণার জন্য কোনো কোনো দাবি হয়তো কোনো কোনো জায়গায় কোনো স্টেটে উঠে থাকে, আর তারাও সেটা স্বীকৃতি দেয়নি। এখন কথা হচ্ছে আমাদের এই পার্বত্য অঞ্চলে এই দাবি, এবং তাদের সাথে দেশের অন্যান্য অঞ্চলে অন্যান্য উপজাতি বা ক্ষুদ্র নিয়ে গোষ্ঠীর কে সাথে নিয়ে এই দাবিটা উচ্চারণ করার মধ্যে এবং তাদের পিছনে কি কারণ থাকতে পারে, সেই কারণগুলো আমি এখানে আজকে উদ্ঘাটন করতে চাই না। আমাদের সামরিক বাহিনীর সিনিয়র বন্ধুরা যারা এটা রিসার্চ করেছেন তারা বলেছেন। তবে আমাদের আজকে যেহেতু এই আলোচনায় অনেকগুলো বিষয়, অনেকগুলো বক্তা এবং অনেকগুলো সাবটাইটেলের আলোচনা হয়েছে, তার মধ্যে বলা যায় সাংবিধানিকভাবে আমরা যেটা এখনো পর্যন্ত স্বীকৃতি দিয়েছি তা হচ্ছে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন কালচারের ধর্মীয় ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা বিকশিত করব এবং ধারণ করব, এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে আমাদের সমতলের ভূমির চাইতেও নারী, শিশু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে কিছু কিছু রাষ্ট্রীয় সুবিধা দিয়ে আছে, সেটাও বিভিন্ন দেশে থেকে থাকে। আমাদের পার্শ্ববর্তী দেশেও সেরকম শিডিউল কাস্ট সহ অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রিজার্ভেশন থাকে এবং অন্যান্য সুবিধাদি থাকে, সেটা যাতে রাষ্ট্রের মধ্যে একটা মানে বিকাশের ক্ষেত্রে সমতা পাওয়া যায়, সেই জন্য এটা রাষ্ট্রীয় সুবিধা। সংবিধান সেই স্বীকৃতি, সেই সুবিধাটা দিয়েছে, সেই হিসাবে তারা সেই সুবিধাটা পায়, এবং দেখা যায় কালের বিবর্তনে তারা সেটা পেতে পেতে হয়তো একটা জায়গায় সমতার মধ্যে চলে আসবে। আমরা কেন নদীর অববাহিকায় বসবাস করলাম, কেন আর একজন পাহাড়ি জনপদে বসবাস করলো, সেটার ভিত্তিতে তো কোনো নেশন স্টেট হতে পারে না। তো সুতরাং আমাদের সবাই, আমরা যদি, আমাদের সংস্কৃতি তথ্যমন্ত্রী বললেন যে ভুল প্রশ্নের তো সঠিক উত্তর হয় না, আমরা আসলে ভুল প্রশ্নেও নেই, এটা কোনো প্রশ্নই নয়। আমরা সবাই বাংলাদেশের অধিবাসী হব, আদিবাসী কেউ হব না। এখানে সব সিটিজেনের সমান রাইট, এবং বাংলাদেশের সকল ধর্মীয়, সকল বর্ণের, সকল সংস্কৃতির, সকল ভাষাভাষীর সবাই আমরা বাংলাদেশের সিটিজেন, এবং সিটিজেন হিসেবে কনস্টিটিউশনাল রাইট আমাদের সমান। এই পরিচয়ে আমরা থাকি।